ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। ষষ্ঠ পরিচ্ছেদে যেটি আছে সাহিত্যের নানা রূপ। এখন আমরা এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। এই ছকটির সমাধানের পূর্বে আমরা প্রথমে এই ছকটির পূরণের জন্য যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো পড়ে নিব। কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলো সাহিত্যের বিভিন্ন রূপ। প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা। ইতিমধ্যে আমরা জেনেছি কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলোর প্রত্যেকেই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। নিচের ছকে তুলনা করার জন্য কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করা আছে। টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেওয়ার মাধ্যমে তোমরা ছকটি পূরণ করো। আমাদের এখন কবিতার যে বৈশিষ্ট্য আছে, গানের যে বৈশিষ্ট্য, গল্পের, প্রবন্ধের, নাটকের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সে আলাদা আলাদা বৈশিষ্ট্যের ঘরে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে ছকটি পূরণ করতে হবে। এর ফলে সাহিত্যের বিভিন্ন রূপ তোমার কাছে স্পষ্ট হবে। প্রথম ঘরে রয়েছে বৈশিষ্ট্য এবং এই ছকটিতে আমরা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেওয়ার মাধ্যমে এই ছকগুলো পূরণ করব। ১ নম্বর রয়েছে মিল শব্দ। আমরা কবিতার ক্ষেত্রে মিল শব্দ দেখতে পাই, গানের ক্ষেত্রে মিল শব্দ দেখতে পাই, কিন্তু গল্প, প্রবন্ধ, নাটকের ক্ষেত্রে আমরা মিল শব্দ দেখতে পাই না। তাল, কবিতার ক্ষেত্রে আমরা তাল খুঁজে পাই, গানের ক্ষেত্রেও তাল খুঁজে পাই, গল্পের ক্ষেত্রে কোনো ধরনের তাল খুঁজে পাই না। এখানে তাল বলতে সুরের তালকে বোঝানো হচ্ছে। ৩ নম্বরে নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন। আমরা শুধুমাত্র কবিতার ক্ষেত্রে নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন দেখতে পাই, গানের ক্ষেত্রে নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন থাকে না, গল্পের ক্ষেত্রেও থাকে না, প্রবন্ধের ক্ষেত্রেও নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন থাকে না, নাটকের ক্ষেত্রেও নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন থাকে না। ৪ নম্বরে রয়েছে সুর। কবিতার ক্ষেত্রেও সুর করে পড়তে পারি আমরা, গানের ক্ষেত্রে সুর করে পড়তে পারি, কিন্তু কোনো ধরনের গল্প আমরা সুর করে পড়ি না বা পড়া সাধারণত যায় না। প্রবন্ধের ক্ষেত্রেও পড়া যায় না, এরপরে নাটকের ক্ষেত্রেও সুর করে পড়া যায় না। ৫ নম্বরে রয়েছে পদ্য ভাষা। আমাদের কবিতায় পদ্য ভাষা, গানেও পদ্য ভাষা ব্যবহার করা হয়। গল্পে পদ্য ভাষা ব্যবহার করা হয় না, প্রবন্ধেও হয় না, নাটকেও হয় না। ৬ নম্বরে রয়েছে গদ্য ভাষা। কবিতার ক্ষেত্রে গদ্য ভাষা ব্যবহার করা হয় না। গদ্য ভাষা বলতে গল্পের মতো করে লেখা। গানের ক্ষেত্রেও গদ্য ভাষা ব্যবহার হয় না। গল্পের ক্ষেত্রে গদ্য ভাষা ব্যবহার হয়। প্রবন্ধের ক্ষেত্রে গদ্য ভাষা, নাটকের ক্ষেত্রেও গদ্য ভাষা ব্যবহার করা হয়। এরপর রয়েছে কাহিনী। কবিতায় কোনো ধরনের কাহিনী থাকে না, গানেও কোনো ধরনের কাহিনী থাকে না। গল্পে কাহিনী থাকে, প্রবন্ধে কাহিনী থাকে না। নাটকে কোনো কাহিনীকে উল্লেখ করেই নাটক তৈরি হয়, অর্থাৎ নাটকেও কাহিনী থাকে। চরিত্র, গানে কোনো ধরনের চরিত্র থাকে না, কবিতায়ও চরিত্র থাকে না, গল্পে চরিত্র থাকে, প্রবন্ধে চরিত্র থাকে না, নাটকের ক্ষেত্রে চরিত্র থাকা বাধ্যতামূলক প্রায়। ৯ নম্বর রয়েছে বিষয়। কবিতায় বিষয় থাকে না, গানেও কোনো ধরনের বিষয় থাকে না, গল্পে নির্দিষ্ট বিষয় থাকে, প্রবন্ধেও নির্দিষ্ট বিষয় থাকে, আবার নাটকেও নির্দিষ্ট বিষয় থাকে। ১০ নম্বর রয়েছে অনুচ্ছেদ। কবিতায় অনুচ্ছেদ ব্যবহৃত হয় না, গানে অনুচ্ছেদ থাকে না, গল্পে অনুচ্ছেদ থাকে, প্রবন্ধেও অনুচ্ছেদ থাকে, নাটকে অনুচ্ছেদ থাকে না। ১১ নম্বর রয়েছে সংলাপ। কবিতায় কোনো ধরনের সংলাপ ব্যবহৃত হয় না, গানেও সংলাপ থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছ সংলাপ বলতে ২ বা ততোধিক ব্যক্তির কথোপকথনকে বোঝায়, অর্থাৎ কবিতা এবং গানের ক্ষেত্রে কোনো ধরনের সংলাপ থাকে না। গল্পের ক্ষেত্রেও সংলাপ থাকে, প্রবন্ধের ক্ষেত্রে আবার সংলাপ থাকে না, নাটকের ক্ষেত্রে সংলাপ থাকে। ১২ নম্বর রয়েছে অভিনয়। কবিতা অভিনয় করা যায় না, কবিতা আবৃত্তি করা যায়, গান অভিনয় করা যায় না, সুর করে গাওয়া যায়। গল্প এটা অভিনয় করা যায়, প্রবন্ধ অভিনয় করা যায় না, নাটক অভিনয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম।
আগামী পর্বে আমরা ১৩২ পৃষ্ঠার সাহিত্যের রূপ খুঁজি এই ছকটি নিয়ে আলোচনা করব এবং ১৩৪ পৃষ্ঠা এই ছকটি নিয়েও আলোচনা করব এবং এই ছক দুটির সমাধান দেখিয়ে দিব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।